إن تسوية القضية الفلسطينية মিশর কেন ইসরায়েলকে রক্ষা করতে মরিয়া? সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব সুন্নি রাষ্ট্রগুলোর গোপন সম্পর্ক বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, একসময় একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা এইসব রাষ্ট্র কেন এখন ফিলিস্তিনি ইস্যুতে নির্বিকার ভূমিকা পালন করছে? এমনকি নিজেদের জন্য মারাত্মক হুমকি তৈরি করা ইসরায়েল নিয়ে নিশ্চুপ হয়ে আছে সীমান্তবর্তী মিশর ও জর্ডানও। এমনই কৌতূহল উদ্দীপক প্রশ্নের জবাব পাওয়া গেল মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে। উত্তর গাজা থেকে শুরু করে একে একে ফিলিস্তিনি আবাসভূমির উপর তাণ্ডবলীলা চালিয়ে শেষ পর্যন্ত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজার সীমান্তবর্তী শহর রাফাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মিশর সীমান্তবর্তী শহর দখলকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় 2 মিশরীয় সেনা সদস্য। এই ঘটনার পরে মিশর জুড়ে ক্ষোভে ফেটে পড়ে নাগরিকরা। তবে দেশটির সেনাবাহিনী ঘটনার তদন্ত ছাড়া নিহত এবং আহত সেনাদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এমনকি এক সেনার দাফনে কোনো সামরিক শ্রদ্ধা পর্যন্ত জানায়নি সেনাবাহিনী। অপর সেনার মৃত্যু সরাসরি অস্বীকার করে বসে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সেনা সদর। মিশরীয় কর্মকর্তারা বলছেন, তেল আবিবের সঙ্গে কায়রোর সম্পর্ক ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মূলত 1978 সালে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় দুই দেশের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া পরিচালিত হয়। প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সময় স্বাক্ষরিত এই চুক্তি প্রেসিডেন্ট সিসির সময় আরও সুদৃঢ় হয়েছে। আর জনমতকে উপেক্ষা করে মিশরীয় প্রশাসন এই চুক্তির সব সুবিধা ভোগ করছে। সিসি প্রশাসন জনগণের মধ্যে এই ধারণা প্রচার করার চেষ্টা করছে যে আমেরিকার সঙ্গে তাদের সখ্য ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল। দেশটি প্রতি বছর আমেরিকা থেকে $1.3 বিলিয়ন সামরিক সহায়তা পেয়ে থাকে। এছাড়া মার্কিন মিত্র এবং অন্যান্য সংস্থা থেকেও আরও বিপুল পরিমাণ সহায়তা পেয়ে থাকে কায়রো প্রশাসন, যা বর্তমান স্বৈরশাসনকে অর্থনৈতিকভাবে পতনের হাত থেকে রক্ষা করছে। এই চুক্তির ফলে ইসরায়েল আরব বিশ্বের বৃহত্তম একটি দেশকে সংঘাত থেকে পুরোপুরি দূরে রাখতে পেরেছে। একই সঙ্গে ইসরায়েলি প্রশাসন বুঝতে পেরেছে যে মিশরীয় সরকার পুরোপুরি তেল আবিবের ইচ্ছার প্রতি নির্ভরশীল। সম্প্রতি ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলাডেলফি করিডোর দখল এবং 2 মিশরীয় সেনা হত্যার পরও সিসি প্রশাসনের নির্লিপ্ততা তারই জ্বলন্ত প্রমাণ বহন করে। সিসি প্রশাসন পশ্চিমা শক্তিগুলোকে বোঝাতে সক্ষম হয়েছে যে তার শাসনের বিপরীতে গণতান্ত্রিক সরকার ইসরায়েলের বিপক্ষে সংঘাতে অংশ নেবে, যা তাদের অভ্যন্তরীণ রাজনীতি জনপ্রিয় করে তুললেও ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে। এমন পরিস্থিতিতে পশ্চিমা সহযোগিতা নিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া থেকে নিজেকে বিরত রাখছেন চরম দুর্নীতিবাজ এই শাসক। চীনের দিকে ঝুঁকছে আফগানিস্তান, ভারতে অনাগ্রহ। হঠাৎ করে বিশ্বের শক্তিধর দেশগুলোর দৃষ্টি এখন আফগানিস্তানের উপর পড়েছে। রাশিয়া, চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ দেশটির প্রতি বেশ আগ্রহী। সাম্প্রতিক সময় চীন, ভারত এবং রাশিয়ার প্রতিনিধিরা ঘন ঘন আফগানিস্তান সফর করেছে এবং দেশটিতে বড় ধরনের বিনিয়োগ করেছে চীন ও রাশিয়া। ভারতও চেষ্টা করছে, কিন্তু ভারতের ব্যাপারে তালেবানদের আগ্রহ কম। জানা যায়, রূপকথার ফিনিক্স পাখির মতোই বারবার ধ্বংসস্তূপের ছাই থেকে পুনর্জন্ম হচ্ছে আফগানিস্তানের। দশকের পর দশক বিদেশি শক্তিগুলোর ব্যাটেল গ্রাউন্ড ছিল দক্ষিণ এশিয়ার দেশটি, কিন্তু সোভিয়েত রাশিয়া কিংবা পরাশক্তি আমেরিকার কাছেও মাথা নত করেনি আফগানরা। দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী বিদায়ের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে কাবুল। এরপর বদলে যেতে থাকা আফগানিস্তানের প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছেন উদীয়মান পরাশক্তি চীন, রাশিয়া। কিন্তু আফগানিস্তানের প্রতি বেজিং এবং রাশিয়ার এই মূল আগ্রহের কারণ কি তা জানিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ। জানা যায়, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সম্প্রতি জানান, কাবুলের সাথে বেজিং এর নানান চ্যানেলে যোগাযোগ হচ্ছে। বলেন, আফগানিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগ করছে জিনপিং প্রশাসন। জবিউল্লাহ মুজাহিদের মতো কাবুল এবং বেজিং এর মধ্যে সম্পর্ক দিন দিন প্রসারিত হচ্ছে। এ ব্যাপারে কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত বলেন, আফগানিস্তানের অগ্রগতিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে চীনের কথা অন্য দেশে আফগানিস্তানে বেশি শোনা যায়। কিন্তু চীনকে আফগানিস্তানের নির্ভরযোগ্য প্রতিবেশী এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক সেলিম পাইগির টোলো নিউজকে বলেন, আমাদের চীনের সঙ্গে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়া উচিত। কারণ চীন আফগানিস্তানের জনগণের প্রতি নয়, আফগানিস্তানের খনিগুলোর প্রতি আগ্রহী। কাবুলের উচিত এটিকে তার সুবিধার জন্য ব্যবহার করা। ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করতে আইন সংশোধনে মালদ্বীপ। ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার। রোববার মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে। মালদ্বীপের সংবাদ মাধ্যম দ্য এডিশন এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান বলেছেন, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজুর আজকের মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করার সুবিধার্থে দেশের আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলী ইহসান আরও বলেছেন, সেই হিসাবে মন্ত্রীদের নিয়ে একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। দ্য এডিশন বলছে, প্রেসিডেন্টের কার্যালয়
কার্যালয়ে প্রকাশিত একটি নথিতে দেখা গেছে, গাজায় চলমান গণহত্যার ব্যাপারে মালদ্বীপ থেকে বিশেষ দূত নিয়োগের জন্য ফিলিস্তিন যে অনুরোধ করেছিল সেই অনুরোধ বিবেচনায় নিয়ে বিশেষ রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মুইজিও। প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামলেন আহমেদিনেজাদ। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছেন দেশটির দুইবারের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এর মাধ্যমে দীর্ঘ 12 বছর পর ফের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হলেন কট্টরপন্থী নেতা। ধারণা করা হচ্ছে মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে। এর আগে 2017 এবং 2021 সালেও তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু দুইবারই তাকে বাধা দেওয়া হয়। মূলত ইরানে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না সেটি নির্ধারণ করেন ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল চাইলে আহমেদিনেজাদের নিবন্ধন বাতিল করতে পারে। আগামী 11 জুন যাচাই বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল। এই গার্ডিয়ান কাউন্সিলই 2017 এবং 21 সালে মাহমুদ আহমেদিনেজাদের নাম বাতিল করে দিয়েছিল। এছাড়া 2017 সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আহমেদিনেজাদকে সতর্কতা দিয়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতাকে তিনি দেশের জন্য ভালো হিসাবে দেখছেন না। আহমেদিনেজাদ এবং খামেনির মধ্যে একটি সময় দ্বন্দ্ব তৈরি হয়, কারণ খামেনির সর্বময় ক্ষমতা নিয়ে আহমেদিনেজাদ প্রশ্ন তুলেছিলেন। 2018 সালে খামেনির প্রতি করা এক বিরল সমালোচনায় তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছিলেন। 2009 সালে আহমেদিনেজাদ যখন পুনর্নির্বাচিত হন তখন ইরানে ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল। ওই সময় খামেনি তার প্রতি সমর্থন জানান এবং বিপ্লবী গার্ডকে ব্যবহার করে সেটি নিয়ন্ত্রণে আনেন। ওই সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত হন। ভোট শেষে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ কেজরিওয়ালের। কারাগারে যেতে হলো দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। আদালতের নির্দেশ মেনে রবিবার দিল্লির তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। বিকাল 5টার দিকে দিল্লির দলীয় কার্যালয় থেকে বের হয়ে তিহার জেলের উদ্দেশ্যে রওনা দেন কেজরি। এই সময় তার সঙ্গে ছিলেন সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ সহ আপের শীর্ষ নেতারা। কারাগার সূত্রের খবর 2 নম্বর জেলে রাখা হতে পারে কেজরিকে। কারাগারের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই কোনো কয়েদিকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হয়। কারাগারে যাওয়ার আগে এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করে আপ প্রধান বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিন দিল্লিতে দলের সদর দপ্তর থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে কেজরি বলেন, আমি দিল্লির মানুষদের কাছে বলবো, আপনাদের সন্তান ফের কারাগারে যাচ্ছে। এটা এমন নয় যে আমি দুর্নীতি করেছি, বরং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই আমাকে কারাগারে যেতে হচ্ছে। চলমান নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে তার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তারা অন্তত 500 জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল, কিন্তু কোনো জায়গা থেকে একটি কানাকড়িও উদ্ধার করতে পারেনি। তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে বল প্রয়োগে প্রস্তুত চীনা সেনাবাহিনী। তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে চীন বল প্রয়োগ করতে প্রস্তুত, এমনই মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডং জোন। রোববার সিঙ্গাপুরে সাংরি লা ডায়ালগ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং বলেন, চীনের মূল সমস্যাগুলোর মূলে রয়েছে তাইওয়ান। তবে তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্নতাবাদের অনুসরণ করছে এবং চীনের পরিচয় মুছে ফেলার দিকে ঝুঁকছে। তাইওয়ান স্বশাসিত স্বতন্ত্র দেশ হলেও চীন দেশটিকে নিজস্ব অঞ্চল মনে করে। গত মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে শপথ নেওয়ার 3 দিন পরেই স্বায়ত্তশাসিত দ্বীপটির চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। তাইওয়ানের ক্ষমতাসীনদের বিচ্ছিন্নতাবাদী অভিহিত করে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই বিচ্ছিন্নতাবাদীরা সম্প্রতি গোঁড়ামিপূর্ণ বিবৃতি দিয়েছে, যা তাদের চীনা জাতি এবং তাদের পূর্বপুরুষদের সাথে বিশ্বাসঘাতকতা প্রকাশ করে। তিনি আরও বলেন, চীন তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ পুনর্মিলনে প্রতিশ্রুতিবদ্ধ। চীনা পিপলস লিবারেশন আর্মি মাতৃভূমির একত্রীকরণে সর্বদা অদম্য এবং শক্তিশালী একটি শক্তি। তাইওয়ানের স্বাধীনতা রোধ করতে এবং তারা যাতে কখনো তাদের প্রচেষ্টায় সফল না হয় তা নিশ্চিত করার জন্য সর্বদা দৃঢ়ভাবে বল প্রয়োগ করা হবে।